আমার মা আমাকে ডাকছি। নীরব দিঘি নাকি খুব রহস্যময়? তোর মা তোর বেঁচে নেই, মাছ না? আমার এই কথাটা মনে রাখিস। আহা, এটাই তো আসল জীবন। রাহাত, তুই কখন এলি? এই তো এখনই শহরের ধুলো থেকে একটু মুক্তি নিতে আসলাম। গ্রামটা খুবই সুন্দর, কিন্তু একটা জিনিস শুনলাম, নীরব দিঘি নাকি খুব রহস্যময়। ওটা নিয়ে কথা বলিস না, ওটা খুবই ভয়ঙ্কর জায়গা। কেন রে, ভূত টুত আছে নাকি ওখানে? গ্রামের বড়রা বলে ওখানে রাতে না যাওয়াই ভালো, তাই গ্রামের লোকেরা ওখানে যেতে মানা করে রেখেছে। আরে, নীরব দিঘির নাম শুনলাম নাকি? হ্যাঁ চাচা, মানুষ ভয় পায় কেন তুমি জানো? ভয় না রে, এটা একটা অভিজ্ঞতা। যারা ওখানে গেছে তারা কেউ আর ফিরে আসেনি। অমাবস্যার রাতে ওদিকে যাস না যেন, আমার এই কথাটা মনে রাখিস। চল একদিন দেখে আসি। না রে, আমি যাব না, তুই গেলে যা, আমার খুব ভয় করে। আরে বেটা, চিন্তা করিস না, আমরা শুধু দেখেই চলে আসব। রাহাত, দেখেছিস বাতাসটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে? নীরব দিঘি নামটা যেন ঠিকই ছিল। এখানে কোনো শব্দ নেই, শুধু একটা অদ্ভুত নীরবতা। চল, এখানে তো আসলাম, ফিরে যাই, এখানে না থাকাই ভালো। আর একটু থাকি, লাগছে রে লাগছে। এটা এটা কি? মাছ না? চুলের সাথে সাথে ভাঙা কাচও উঠে আসে। এটাই ছিল প্রথম অশুভ সংকেত। চুলের গোছা বড়শিতে ঝুলছে, পানির উপর হালকা কুয়াশা। হঠাৎ সব শব্দ থেমে যায়, পাখিরাও ডাক বন্ধ করে দেয়। দিঘির চারপাশে যেন এক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ শব্দ শুনতে চায় খুব মন দিয়ে। এই এই জায়গা রাহাত ভালো না, চল বন্ধু যাই, আমার যেন কেমন লাগছে। আমারও কেমন যেন লাগছে রে দোস্ত, চল ভাগি এখান থেকে। দুজন চারদিকে তাকায়, পানির দিক থেকে খুব হালকা ফিসফিস আওয়াজ আসে, আয়। তুই কিছু শুনলি? হ্যাঁ, কিন্তু কে বলছে? সুমন হঠাৎ স্থির হয়ে যায়, তার চোখ ফাঁকা হয়ে যায়, মুখে কোনো ভয় নেই, বরং এক শান্ত ভাব। এই দেখে রাহাত বলে, এই সুমন, সুমন, কি হয়েছে তোর? আমার মা আমাকে ডাকছি। কি বলছিস এসব ফাও কথা? তোর মা তোর বেঁচে নেই, তুই কাকে মা বলে রাখছিস? সুমন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার পা যেন নিজের নিয়ন্ত্রণ নেই। সে ধীরে ধীরে পানির দিকে হাঁটতে থাকে। সুমন চিৎকার করে বলে, সুমন দাঁড়া, সুমন যাস না ওইদিকে, সুমন দাঁড়া, তুই পাগল হয়ে গেছিস নাকি?
সুমন হঠাৎ খুব শক্তি পায়, সে রাহাতকে ধাক্কা দেয়। ও আমাকে ডাকছে। কে ডাকছে তোকে? সুমনের চোখ এখন পুরো সাদা অস্বাভাবিক। সুমন দৌড়ে গিয়ে পানিতে লাফ দেয়, জোরে পানির শব্দ হয়, তারপর আবার নিস্তব্ধতা। সুমন, সুমন যাস না, সুমন যাস না, তুই ওদিকে যাস না। সে পানির কাছে যে চিৎকার করে, কিন্তু কোনো সারা শব্দ নেই। পানি আবার শান্ত, কোনো ঢেউ নেই, কোনো বুদবুদ নেই, যেন কিছুই ঘটেনি। মাত্র কয়েক সেকেন্ড আগে যে মানুষটা ছিল, সে এখন দিঘির গভীরে হারিয়ে গেছে। রাহাত একা দাঁড়িয়ে আছে, চারপাশ অন্ধকার, তার শ্বাস দ্রুত হচ্ছে। এটা এটা কি সত্যি নাকি বাস্তব, নাকি স্বপ্ন? দূরে হালকা হাসির মধ্যে শব্দ ভেসে আসে, তারপরে থেমে যায়। রাহাত দৌড়ে গ্রামের দিকে যায়, তার মুখে আতঙ্ক। সে হাসান চাচার বাড়ির দরজায় ধাক্কা দেয়। চাচা, সাহায্য করেন। হাসান চাচা দরজা খুলে বের হন। সব শুনে তিনি গম্ভীর হয়ে যান। আমি বলেছিলাম না, ওই দিঘির কাছে যেতে মানা করেছিলাম, তারপর কেন গেলি তোরা? চাচা, সুমন পানিতে ডুবে গেছে, আমার সাথে চলুন, তাড়াতাড়ি চলুন। তাড়াতাড়ি চল। হাসান চাচা দ্রুত হাঁটছে দিঘির দিকে, তাদের হাতে কিছু উপকরণ রয়েছে। চাচা, সুমন কি ঠিক আছে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ধরে রেখেছে, এখনো দেরি হয়নি, কিন্তু খুব বেশি একটা সময় নেই আমাদের কাছে। দুজন দিঘির পাড়ে এসে দাঁড়ায়। কুয়াশা ঘন হয়ে আছে, পানি একেবারে স্থির। দিঘির চারপাশে যেন এক অদৃশ্য কোনো শক্তি অপেক্ষা করছে কাউকে টেনে নেওয়ার জন্য। হাসান চাচা মাটিতে সরিষা ছড়িয়ে দেন, তারপরে লোহার শিক হাতে নেন। লোহার জিনিস অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে, মনে সাহস রাখ। আমি প্রস্তুত চাচা। হাসান চাচা চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে শুরু করেন। একটি গভীর কম্পাউন্ড সাউন্ড শুরু হয়। দিঘির পানি হালকা কাঁপতে শুরু করে, পানির নিচ থেকে বুদবুদ হতে থাকে। ধীরে ধীরে পানি ঘুরতে শুরু করে, যেন কোনো ঘূর্ণি তৈরি হচ্ছে। অশুভ শক্তি জেগে উঠেছে। পানির উপর হঠাৎ কালো ছায়ার মতো কিছু দেখা যায়, তারপরে আবার মিলিয়ে যায়। চাচা, ওটা ওটা কি ছিল চাচা? ওটাই ওদের শক্তি। পানির বুদবুদ দেখে মনে হচ্ছিল পানির নিচে কিছু একটা ছটফট করছে। ঘূর্ণি আরো বড় হচ্ছে, পানি যেন উতলে উঠছে। সুমন অচেতন অবস্থায় পড়ে আছে। ওখানে ওখানে সুমন, ওখানে সুমন রয়েছে। রাহাত পানিতে নেমে সুমনকে টেনে আনে। হাসান চাচা সাহায্য করে। সুমনের শরীর ভেজা, নিস্তেজ। সুমন, সুমন বন্ধু, বন্ধু চোখ খোল, সুমন চোখ খোল। ধীরে ধীরে পানি আবার শান্ত হয়ে যায়, কুয়াশা কমতে থাকে, ঘূর্ণি থেমে যায়। অশুভ শক্তি আপাতত দমে গেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওকে এখান থেকে খুব দ্রুত সরাতে হবে, না হলে ও কিন্তু বাঁচবে না। চাচা, ও বাঁচবে তো? ওকে কি ফিরিয়ে আনা যাবে?
বাঁচবে, কিন্তু এই অভিজ্ঞতা ওকে অনেক বদলে দেবে। রাতের শেষের দিক, রাহাত ও হাসান চাচা সুমনকে কাঁধে করে গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। আকাশে হালকা আলো ফুটেছে, পাখিরা ধীরে ধীরে ডাক শুরু করেছে। রাতের সেই ভয়ঙ্কর মুহূর্ত পেরিয়ে তারা ফিরে আসছে, কিন্তু গল্প কিন্তু এখানে শেষ নয়। সুমন বিছানায় শুয়ে আছে, শরীর ভেজা, নিঃশ্বাস ধীরে ধীরে নিচ্ছে। রাহাত পাশে বসে আছে চিন্তিত মুখে। ও কি ঠিক হবে চাচা? সময় লাগবে, ও কিছু একটা দেখেছে যা আমরা দেখিনি। ধীরে ধীরে সুমনের চোখ খোলে, সে চারপাশে তাকায় বিভ্রান্ত ভাবে। আমি আমি এখন কোথায়? তুই ঠিক আছিস তো? ভয় পাস না, আমি আছি তোর সাথে। সুমন উঠে বসে, তার মুখে কোনো স্বাভাবিকতা নেই। সে শুধু চারপাশে তাকিয়ে তাকিয়ে বলে, ও আমাকে এখনো ডাকছে। কে ডাকছে তোকে? ওটা দিঘির নিচে, ওখানে কিছু আছে, অনেক পুরনো। ও শুধু ভয় দেখায় না, মানুষের মনের কথাও জানে। মানে? ও জানতো আমি মাকে খুব মিস করি। আমি কাউকে বলিনি, কিন্তু আমি শহরে যেতে চাই, এই গ্রাম থেকে বের হতে চাই। ও আমার এই কথাটাই জানতো, তাই আমার মায়ের কণ্ঠে আমাকে ডাকছিল। মানে ও মানুষের মনের কথা শুনতে পারে? কিভাবে? হ্যাঁ, আর সেটাই ওর সবচেয়ে বড় শক্তি। জানালার বাইরে হালকা বাতাস, পর্দা উড়ে ওঠে। একটা অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যায়। আয়! দিঘির সেই শক্তি শুধু পানির নিচে সীমাবদ্ধতা নয়, সে এখন তাদের মন পর্যন্ত পৌঁছে গেছে।